সরকার চাইলে কি তদন্তাধীন বা বিচারাধীন যে কোনো ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিতে পারে? কি হতে পারে প্রশ্নটির সঠিক উত্তর প্রিয় দর্শক? পারে কি পারে না? চলুন তাহলে প্রশ্নটির আইনানুগ উত্তর জেনে নিচ্ছি আমরা এই এপিসোডটি থেকে। শুধু কেবল মনোযোগ ধরে রাখতে হবে এই এপিসোডটি শেষ না হওয়া পর্যন্ত। 1898 সালের ফৌজদারি কার্যবিধির মোট 565টি ধারার মধ্য থেকে 492 থেকে 495 ধারায় সন্নিবেশিত করা হয়েছে ফৌজদারি মামলা পরিচালনা সংক্রান্ত পাবলিক প্রসিকিউটর বা সরকারি অ্যাডভোকেট নিয়োগ এবং মামলা পরিচালনার কর্মপদ্ধতি সম্পর্কে। তন্মধ্যে 494 ধারায় বিধৃত করা হয়েছে মামলা প্রত্যাহার সংক্রান্ত বিধান। ধারাটির শিরোনাম হচ্ছে ইফেক্ট অফ উইথড্রয়াল ফ্রম প্রসিকিউশন, অর্থাৎ প্রসিকিউশন থেকে মামলা প্রত্যাহারের ফলাফল। এরপর ধারাটিতে বলা হয়েছে যে কোনো পাবলিক প্রসিকিউটর আদালতের সম্মতি সাপেক্ষে রায় প্রচারের পূর্বে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচারাধীন সম্পূর্ণ মামলাটি অথবা এক বা একাধিক অপরাধ প্রত্যাহার করে নিতে পারবেন এবং এমন প্রত্যাহার ক যদি চার্জ গঠনের পূর্বে করা হয় তাহলে আসামিকে উক্ত অপরাধ বা অপরাধসমূহ থেকে অব্যাহতি প্রদান করতে হবে। খ যদি চার্জ গঠনের পর করা হয় অথবা এই কোড মোতাবেক যেখানে চার্জ গঠনের আবশ্যকতা নেই সেক্ষেত্রে উক্ত অপরাধ বা অপরাধসমূহ থেকে খালাস প্রদান করতে হবে। অর্থাৎ রায় প্রচারের পূর্বে যে কোনো সময় পাবলিক প্রসিকিউটর তথা পিপি কোনো ব্যক্তির বিরুদ্ধে চলমান কোনো ফৌজদারি মামলা অথবা মামলার এক বা একাধিক অপরাধ প্রত্যাহার করে নিতে পারেন। তবে শর্ত হচ্ছে প্রত্যাহারটি হতে হবে আদালতের কনসেন্ট বা অনুমতি সাপেক্ষে। এছাড়া বলা হয়েছে প্রত্যাহারটি যদি চার্জ বা অভিযোগ গঠনের আগে করা হয় তাহলে আসামিকে ডিসচার্জ বা অব্যাহতির আদেশ প্রদান করতে হবে, আর প্রত্যাহারটি যদি চার্জ বা অভিযোগ গঠনের পর করা হয় তাহলে আসামিকে অ্যাকুইটাল বা খালাসের আদেশ প্রদান করতে হবে। ধারাটিতে ঠিক এতটুকুই বলা হয়েছে মামলা প্রত্যাহারের বিষয়ে। খেয়াল করে দেখুন ঠিক কোন পরিস্থিতিতে আদালত এমন কনসেন্ট বা সম্মতি প্রদান করবেন, কিংবা আদালত সম্মতি প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করবেন, কিংবা আদালত কখন এরূপ আবেদন প্রত্যাখ্যান করবেন, এ বিষয়ে কিছুই বলা হয়নি ধারাটিতে। সঙ্গত কারণেই এখানে প্রশ্নটি আসবে যে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহারের আবেদন করলেই কি আদালত সম্মতি দিতে বাধ্য? যেহেতু স্বয়ং ধারাটি থেকে আমরা এই প্রশ্নটির উত্তর পাচ্ছি না, সেহেতু আমাদের দ্বারস্থ হতে হবে এই বিষয়ে আমাদের উচ্চ আদালত কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত সিদ্ধান্তসমূহের নিকট। বদর বিশ্বাস ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 494 ধারায় ব্যবহৃত সম্মতি শব্দটির অর্থ একটি স্বাধীন এবং নিরপেক্ষ আদালতের স্বাধীনভাবে দেওয়া সম্মতি। যেহেতু আদালতের সম্মতি প্রদানের কাজটি একটি বিচারিক কাজ, সেহেতু আদালতের সম্মতি প্রদান করা উচিত হবে কিনা তদ্বিষয়ে বিচারিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় প্রত্যাহারের কারণসমূহের বিষয়ে আদালত পাবলিক প্রসিকিউটরকে জিজ্ঞাসা করার অধিকারী। এছাড়া শামসুন্নাহার বনাম রাষ্ট্র ও অন্যান্য মামলায় বলা হয়েছে 494 ধারায় বর্ণিত সম্মতি শব্দটি স্পষ্টভাবে এটি বোঝায় যে মামলা প্রত্যাহারের আবেদনে উল্লেখিত কারণসমূহ সতর্কতা ও যথাযথ বিবেচনা ছাড়া পাবলিক প্রসিকিউটরের আবেদন হালকাভাবে নেওয়ার বিষয় নয়। আবার রামু ভূঁইয়া অ্যান্ড আদার্স ভার্সেস A.H. দাওয়ান মামলায় সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে an order under section 494 is a judicial order and not a mechanical one. সুতরাং প্রিয় দর্শক, এই তিনটি মামলায় উচ্চ আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের আলোকে 494 ধারায় বর্ণিত সম্মতি বলতে এটা বোঝায় না যে সরকার বা পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহারের আবেদন করলেন আর আদালত মেকানিক্যালি বা যান্ত্রিকভাবে তাতে সম্মতি দিয়ে দিবেন, বরং এমন আবেদনের বিষয়ে আদালতকে বিচারিক মন প্রয়োগ করত আবেদনে উল্লেখিত কারণসমূহ যথাযথ কিনা তা খতিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে যথাযথ মনে করলে আদালত আবেদনে সম্মতি প্রদান করবেন, আর যথাযথ মনে না করলে আদালত আবেদনটি প্রত্যাহার করত বিচার কার্যে অগ্রসর হবেন। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারের লিখিত সিদ্ধান্তক্রমে যদি পাবলিক প্রসিকিউটর কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেন, সেক্ষেত্রে আদালত সম্মতি দেয়া না দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করবেন,
নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে আদালত মেকানিক্যালি তার সম্মতি দিয়ে দিবেন? এই প্রশ্নটির উত্তরও একই, অর্থাৎ আদালতকে প্রত্যাহারের কারণসমূহ বিচারিকভাবেই মূল্যায়ন করতে হবে। এই বিষয়ে আমরা মোহাম্মদ ময়েজউদ্দিন বনাম রাষ্ট্র একটি মামলায় হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত উদ্ধৃত করছি। মামলাটি ছিল একটি হত্যা মামলা। মামলাটির তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মোট ২২ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারাসহ আরও কয়েকটি ধারায় চার্জশিট দাখিল করেন। এরপর মামলাটির চার্জ গঠন বিষয়ক শুনানির পর্যায়ে পাবলিক প্রসিকিউটর ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার বিধান মোতাবেক মামলার ১ নং আসামির বিষয়ে, যার বিরুদ্ধে ঘটনার ভিকটিমকে গুলি চালানোর অভিযোগ ছিল, মামলাটি প্রত্যাহারের আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে উক্ত আসামিকে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। অতিরিক্ত দায়রা জজ সরকারি সিদ্ধান্ত বিবেচনায় আবেদনটিতে সম্মতি প্রদান করেন। সংক্ষুব্ধ পক্ষ এই আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করলে হাইকোর্ট বিভাগ বাতিল করে দেয় বিচারিক আদালতের উক্ত আদেশটি। রিভিশনটি নিষ্পত্তি করতে গিয়ে হাইকোর্ট বিভাগ এই বিষয়ে এরূপ পর্যবেক্ষণ প্রদান করেন যে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে ভিত্তি ধরে মামলা প্রত্যাহারের আবেদনে সম্মতি প্রদান করেছেন, যেই আদেশটিকে কোনোভাবেই আইনানুগ আদেশ বলে গণ্য করা যাবে না। রাজনৈতিক মামলা বিবেচনার বিষয়ে আবুল কাশেম মণ্ডল বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে রাজনৈতিক বিষয়টি একেবারেই বিবেচনা করা উচিত নয়, কারণ এটি ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দ্বারা ব্যবহার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি প্লাবনদ্বার উন্মুক্ত করবে। তর্কিত আদেশে দেখা যায় যে বিচারক কোনো কারণ উল্লেখ না করে কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পত্রকে যান্ত্রিকভাবে এবং একটি রুটিন কাজ হিসেবে বিবেচনা করত মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রদান করেছেন, যা আইনত রক্ষণীয় ও গ্রহণযোগ্য নয়। এখানে প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন আসবে যে পাবলিক প্রসিকিউটর ছাড়া অন্য কেউ, অর্থাৎ অভিযোগকারী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা আসামি কি মামলা প্রত্যাহারের আবেদন করতে পারবে? এই বিষয়ে আমরা ৩টি মামলা থেকে উদ্ধৃত করছি। প্রথম মামলাটি ছিল একটি হত্যা মামলা। মামলাটি তখনও বিচারিক আদালত তথা দায়রা আদালতে পাঠানো হয়নি, অর্থাৎ মামলাটি ছিল আমলি আদালত তথা ম্যাজিস্ট্রেট আদালতে, যেখানে মামলার প্রি ট্রায়াল বা প্রাক বিচার পর্বে পুলিশের ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারগণ প্রসিকিউশনের দায়িত্ব পালন করে থাকে। তো এরূপ একজন সাব ইন্সপেক্টর ৪ জন আসামির বিষয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন এবং ম্যাজিস্ট্রেট তাতে সম্মতি প্রদান করেন। শেষ পর্যন্ত এই আদেশের বিরুদ্ধে যেতে যেতে চলে যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আপিল বিভাগ এরূপ পর্যবেক্ষণ প্রদান করেন যে প্রথমত ৪৯৪ ধারার বিধান মোতাবেক এরূপ আবেদন করতে হবে অবশ্যই পাবলিক প্রসিকিউটরকে। দ্বিতীয়ত, ম্যাজিস্ট্রেট তার সম্মতি প্রদানের ক্ষেত্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করেননি। আবার আসামি এমন আবেদন করতে পারে কিনা সেই প্রসঙ্গে আব্দুল খালেক ও অন্যান্য বনাম মোহাম্মদ হানিফ ও অন্যান্য মামলায় বলা হয়েছে ৪৯৪ ধারা কেবল পাবলিক প্রসিকিউটরকে মামলা প্রত্যাহারের আবেদন করার ক্ষমতা দিয়েছে এবং সেজন্য অভিযুক্ত ব্যক্তিদের ৪৯৪ ধারার অধীনে মামলা প্রত্যাহারের আবেদন করার অধিকার নেই। এই প্রসঙ্গে তৃতীয় মামলাটি হচ্ছে সর্বেশ আলী অ্যান্ড অ্যানাদার ভার্সেস জারিনা বেগম অ্যান্ড অ্যানাদার। মামলাটি ছিল দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীন একটি ধর্ষণের অভিযোগ সংক্রান্ত। ধারাটি এখনও বহাল থাকলেও ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন কার্যকর হওয়ার পর থেকে ধর্ষণের মামলা আর দণ্ডবিধির ৩৭৬ ধারায় দায়ের করার সুযোগ নেই। যাই হোক, মামলাটির বিচার চলাকালে ঘটনার ভিকটিম নিজেই মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিল। বিজ্ঞ বিচারক উক্ত আবেদন মঞ্জুর করত আসামিদের দোষী সাব্যস্ত করেন। পরবর্তীকালে আপিল বিভাগে আসামি পক্ষে এই যুক্তি উত্থাপন করা হয় যে যেখানে ভিকটিম নিজেই মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিল, সেখানে বিচারিক আদালতের আসামিদের দোষী সাব্যস্ত করা উচিত হয়নি। এই প্রেক্ষিতে মাননীয় আপিল বিভাগ এরূপ পর্যবেক্ষণ প্রদান করেন যে ধর্ষণে মামলা আপোষযোগ্য নয়। তার মানে হচ্ছে, অভিযোগকারী যদি মামলা প্রত্যাহার করতে চায় সেটা হতে হবে ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারার অধীন আপোষযোগ্য অপরাধের ক্ষেত্রে। তা কোনোভাবেই ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার অধীন হবে না।
কেননা 494 ধারা কেবলমাত্র পাবলিক প্রসিকিউটরকে মামলা প্রত্যাহারের আবেদন করার ক্ষমতা প্রদান করেছে, কোনো ভিকটিমকে নয়। এবার আসি আমরা পলাতক আসামির মামলা প্রত্যাহার প্রসঙ্গে। এই প্রসঙ্গে স্টেট ভার্সেস আমির হামজা নামক একটি হত্যা মামলায় 10 জন আসামির পক্ষে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। আবেদনে উল্লেখ করা হয়েছিল যে এই আসামিদের কারো নাম এফআইআরে উল্লেখ ছিল না এবং কেবলমাত্র হয়রানি করার জন্য পরবর্তীকালে তাদের মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যাই হোক, আবেদনটি বিচারিক আদালত সম্মতি প্রদান করেননি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে যখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের অনুমতি প্রার্থনা করা হয়, তখন আপিল বিভাগ দেখেন যে আসামিদের অধিকাংশ তখনও পলাতক। সঙ্গত কারণে আপিল বিভাগ বিচারিক আদালতের সিদ্ধান্তই বহাল রাখেন। একইভাবে প্রতিভা রানী ভার্সেস ড. মোহাম্মদ ইউসুফ মামলায়ও আপিল বিভাগ পলাতক আসামির মামলা প্রত্যাহারের আবেদনকে বিবেচনা করেননি। তার মানে হচ্ছে, প্রিয় দর্শক, পলাতক আসামির মামলা প্রত্যাহারের আবেদন বিবেচনা করার সুযোগ নেই। শেষে আরেকটি বিষয় অবতারণা করা আবশ্যক বলে মনে করছি আমরা এখানে। অনেকেই এমন বলে থাকেন যে কেবলমাত্র কম্পাউন্ডেবল অফেন্স তথা আপোষযোগ্য অপরাধের মামলাগুলোই প্রত্যাহার করা যায় এভাবে। আসলে বিষয়টি এমন নয়। ফৌজদারি কার্যবিধির 494 ধারা মোতাবেক সরকার চাইলে আদালতের অনুমতি সাপেক্ষে নন কম্পাউন্ডেবল অফেন্স বা অআপোষযোগ্য অপরাধের মামলাও প্রত্যাহার করতে পারে। কেননা ধারাটিতে আপোষযোগ্য কিংবা অআপোষযোগ্য বলে অপরাধসমূহকে নির্দিষ্ট করা হয়নি, বরং বলা হয়েছে or in respect of any one or more of the offences for which he is tried, অর্থাৎ বিচারাধীন যে কোনো অপরাধ বা একাধিক অপরাধ। তবে অভিযোগকারী কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি ফৌজদারি মামলা কিংবা কোনো অপরাধ প্রত্যাহার করতে চায়, তাহলে আপোষযোগ্য ও অআপোষযোগ্য অপরাধের বিষয়টি আসবে, যেটি ফৌজদারি কার্যবিধির 345 ধারায় বলে দেওয়া হয়েছে। কিন্তু সরকার চাইলে যে কোনো অপরাধের মামলাই প্রত্যাহার করার আবেদন করতে পারে 494 ধারার অধীন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে সরকার কর্তৃক তদন্তাধীন বা বিচারাধীন যে কোনো ফৌজদারি মামলা প্রত্যাহারের বিষয়ে আমাদের পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে পেয়ে গেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.